মদ্যপান ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। ক্ষুধে শ্রোতা বন্ধুদের অনুরোধ করব, তোমরা গল্পটি শোনা থেকে বিরত থেকো। মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন রজত সাহার কাহিনী শোধ। Whatever we put into the universe will come back to us. কথায় বলে, পাপ বাপকেও ছাড়ে না। সে পাপ মাটির যত নিচেই কাটা থাক, যত গোপন সিন্ধুকেই বন্দী থাক, একদিন না একদিন পরিণামের পাখনা মেলে ঠিক আসবে ঠুকরে খেতে। আজ শুনবেন এমনই এক নৃশংসতার পরিণামের গল্প। শুনতে থাকুন রজত সাহার কাহিনী শোধ। আজ যন্ত্রণার কোপ তোকে পেতে হবে মা। এই জীবনে আজও অনেক কালি মাখা বাকি আছে। আজ এক সর্বনাশা হাওয়া তোকে ছোঁবে মা। চারিদিকে শুধু ছাই আর কালি, ছাই আর কালি। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে তোকে। এই যন্ত্রণার কোপ তোকে পেতে হবে মা। এই যন্ত্রণার কোপ তোকে পেতে হবে। সেদিন রাত্রে চিৎকার করে লালন খ্যাপা কথাগুলো বলে যাচ্ছিল। রাত তখন 11টার কাছে। যদিও এই গ্রামের সবাই ঘুমিয়ে পড়ে সে সময়, তার উপর লালন একজন বয়স্ক ভবঘুরে। কে লালনের কথা শুনবে? তাও লালন বলে চলেছে। রাস্তার কুকুরগুলো লালনকে দেখে মাতামাতি শুরু করেছে। হঠাৎ কান ধরে বসে পড়ল লালন। মারে, তুই কাঁদিস না। কেউ আজ তোর হাহাকার শুনছে না মা। মারে মা। লালন খ্যাপা চুপ করে গেল। কিছু একটা যেন শোনার ও বোঝার চেষ্টা করছে। মারে, চলে গেলি মা? ওরা তোকে থাকতে দিল না মা। মা 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 মা। প্রায় 2 মাস পর অবশেষে একটা 3 দিনের ছুটি পেয়েছে সুমিত। সাধারণত ছুটি পেলে বর্ধমানের বাড়িতেই ফিরে যায় সে, কিন্তু এবার যে যাবে না সেটা আগের থেকেই ঠিক ছিল। 2 মাস সে দিল্লিতে অফিসের কাজে কাটিয়ে এসেছে। 2 মাসে কোয়েলকে একদম সময় দিতে পারেনি, তাই কলকাতা ফিরেই প্ল্যানটা করেছিল সে। এখন তারা আছে বোলপুরের কাছের একটা গ্রাম প্রান্তিকে। এখানে তার বন্ধু সুমনের একটা রিসোর্ট আছে। 2 দিন ভালোভাবে সময় কাটানো যাবে কোয়েলের সাথে। কোয়েলও আজ বেশ খুশি। সারা রাস্তা সুমিতের হাত ছাড়েনি। এই বছরই বিয়েটা হয়ে যেত, কিন্তু দিল্লি যাওয়াতে সব ভেস্তে গেল। এদিকে কোয়েল ডিসেম্বর ছাড়া বিয়ে করবে না। গ্রামটা বেশ সুন্দর, চারিদিকে শুধু সবুজ। যদিও রিসোর্টটা একটু বাইরের দিকে। বোলপুর স্টেশন থেকে একটা টোটো করে নিয়েছে ওরা। প্রান্তিকে একটা স্টেশন আছে, কিন্তু সেটাই শুধু প্যাসেঞ্জার ট্রেন ছাড়া কিছু দাঁড়ায় না। হঠাৎ রাস্তায় একটা ছেঁড়া পরোটার দোকান দেখে কোয়েল বায়না ধরল। সেই কবে নাকি পিসির বাড়ি গিয়ে খেয়েছিল, আর গ্রামের ছেঁড়া পরোটা নাকি খেতেও ভালো হয়। সে খাবেই। সুমিত হেসে ফেলে। কতদিন এই ছেলে মানুষগুলোর অভাব অনুভব করেছে সে দিল্লিতে। টোটো থামিয়ে দোকানের দিকে এগিয়ে গেল ওরা। গ্রামের দোকান। 2-1 লোক আগের থেকেই বসে গল্প করছে। ওদেরকে দেখে নিজেদের মধ্যেই কিছু একটা বলা বলি করছে। গ্রামের লোকেরা শহর থেকে লোক এলে আলোচনা করে, সেটা সুমিত ভালোই জানে। কিন্তু সমস্যা হচ্ছে কোয়েলকে নিয়ে।
মেয়েটা যেভাবে সুমিতের গলা জড়িয়ে আবদার করছে সেটা এরা কেমন ভাবে নেবে কে জানে। আপনারা কি গায়ে কারোর বাড়িতে বেড়াতে এসেছেন নাকি? দোকানদার 2 প্লেটে পরোটা দিতে দিতে জিজ্ঞাসা করলো। আগে না না, বেড়াতে এসেছি। আরে কাকা, চারুলতার লোক এনারা, বুঝতে পারছো না? পাশে বসা লোকগুলোর মধ্যে একজন বলল কথাটা। সুমিত দেখল এদের লোক বলা ভুল, সবাই ওর বয়সী ছেলে, 27-28-এর কাছে বয়স। ওদের দিকে তাকিয়ে হাসছে। দোকানদার আর কিছু না বলে ভিতরে চলে গেল। সুমিত টাকা মিটিয়ে দোকান থেকে বেরিয়ে টোটোতে উঠল। হঠাৎ কোয়েল আবার নেমে দোকানের দিকে গেল। সুমিত ঠিক কারণটা বুঝতে পারল না। কোয়েল পিছন দিকে ইশারা করল। সেখানে একটা পাগল বুড়ো মতো লোক দাঁড়িয়ে মিটমিট করে ওদের দিকে তাকিয়ে আছে। বেচারা মনে হয় অনেকক্ষণ কিছু খায়নি, ওকে কিছু খেতে দি। এই হয়েছে কোয়েলের আর এক জ্বালা। রাস্তার ভিখিরি ছেলে থেকে বুড়ো সবার জন্য যেন শুধু ওকেই ভাবতে হবে। কলকাতাতেও এ জিনিস অনেক হয়েছে। একবার তো 6টা বাচ্চাকে ডেকে ফুচকা খাইয়েছিল, বিল হয়েছিল 200 টাকার মতন। সুমিত খেয়াল করলো ছেলেগুলো এবার কোয়েলের দিকে তাকিয়ে আছে। হেসে নিজেদের মধ্যে কিছু কথা বলছে, এবং কথাগুলো যে খারাপ কিছু সেটা বোঝাই যাচ্ছে। সুমিত গিয়ে কোয়েলকে আড়াল করে। ইচ্ছে করছিল ছেলেগুলোকে 2-4 কথা শোনাতে, কিন্তু এটা ওদের নিজেদের এলাকা। এখানে ঝামেলা করলে সুমিতই বিপদে পড়তে পারে। খ্যাপা বুড়োটা খাবার পেয়ে খুব খুশি। এমন করুণ চোখে কোয়েলের দিকে তাকিয়ে হাসল যে সুমিতও যেন একটু আবেগপ্রবণ হয়ে পড়ল। চলো এবার যাই তাহলে। সুমিত কোয়েলকে টোটোয় ওঠার জন্য ইশারা করে। কোয়েল ঘাড় নেড়ে উঠে পড়ে। রে কোথা চললি রে? উল্টো দিক থেকে সাইকেলে করে আসা একটা লোক জিজ্ঞাসা করেছে টোটো চালককে। আরে কাকা, আরে ওই তো চারুলতা যাচ্ছিল। টোটো চলতে শুরু করলো। টোটোর গতি একটু বাড়লে সুমিত দেখল পিছনের ওই খ্যাপা লোকটা ওদের দিকে দৌড়ে আসছে। এর আবার কি মতলব? নিশ্চয়ই আরো টাকা লাগবে। দেখো, তুমি খেতে দিলে আরো শুতে চাইছে। মনে সব অদ্ভুত কাজ কর। সুমিতের কথায় কোয়েলও পিছনে করে। টোটো চালক সামনে থেকে বলে, আরে ওটা নিয়ে ভাববেন না দাদা, আমি তখন চারুলতা বললাম না, ওই জন্যই দৌড়াচ্ছে। আরে যে কেউ চারুলতা যাক, এ তাহলে লালন খাপা তাদের দেখলেই এরম করে। সে কি, কেন? আর তুমি লোকাল ছেলে নাকি? এ না, লোকাল না, তবে এলাকা চিনি। আর ও শালা বুড়ো অমনি করে, কেন করে কি জানে। এমনিতেও তো চারুলতা নিয়ে গ্রামের লোক 2-4 কথা বলে। এই যে আপনারা এসছেন, তো আপনারা তো বেত হাত করেননি, তো এরকমই এখানে আসে মাঝে মাঝে ছেলে মেয়ে, সেসব নিয়ে কথা হয়তো গ্রামে, সেখান থেকেই কিছু শুনে যাওয়া হয়তো। টোটো চালক কথাগুলো বলে টোটোর গতি বাড়িয়ে দেয়। কথাগুলো সুমিত আর কোয়েলকে একটু অস্বস্তিতে ফেলে দেয়। এই টোটো চালকও হয়তো তাদের নিয়ে খারাপ কিছুই ভাবছে। অবশেষে মিনিট 10 পরে তারা চারুলতার সামনে পৌঁছল। টোটো চালকের নাম চিরণ। সুমিত ওর মোবাইল নাম্বারটা নিয়ে নিল। ফেরার সময় ওকে লাগতে পারে। কোয়েল ভেতরে ঢোকে। নামেই রিসোর্ট, আসলে একটা প্রকাণ্ড বাড়ি, তবে দেখতে বেশ সুন্দর। সামনে বড় বাগান, নানা ধরনের ফুল ধরেছে তাতে। কোয়েল হাঁটতে হাঁটতে যেন শুনতে পেল কেউ একটা কাঁদছে। এদিক ওদিক তাকিয়ে দেখল সে, আশেপাশে কোথাও কেউ নেই। হঠাৎ ডান দিকে ঘুরলে সে একটা ছোট্ট মূর্তি দেখতে পায়। কয়েকটা জবা গাছের ঝোপের মধ্যে সিমেন্টের থামে দাঁড় করানো 2 ফুটের একটা মূর্তি। একটা মেয়ে কলসি ধরে আছে। আওয়াজটা যেন সেদিক থেকেই আসছে। ধীরে ধীরে সেদিকে এগিয়ে গেল কোয়েল। কান্নার আওয়াজটা এবার কানে বেশি লাগছে। মূর্তির সামনে এসে দাঁড়াতেই কোথা থেকে যেন রক্ত ছিটে মূর্তিটাতে পড়ল। ভয়ে
ভয়ে কোয়েল ছিটকে সরে এলো। কি হলো, পড়ে গেলে নাকি? দূর থেকে সুমিত বলল। আরে এখানে মূর্তিটা। কথা শেষ হওয়ার আগেই কোয়েল অবাক হয়ে দেখল মূর্তিটা পরিষ্কারই আছে, কোনো রক্ত নেই, কান্নার আওয়াজটাও আর শোনা যাচ্ছে না। এ কি হলো, পড়ে গেলে কি করে? দেখো তো, লাগেনি তো? কোয়েল তাকিয়ে দেখে সুমিতের পাশে একজন বছর 20 ছেলে এসে দাঁড়িয়েছে, তার হাতে সব ব্যাগ। ছেলেটা এই বাড়ির কেয়ারটেকার, নাম বিলে। এই মূর্তিটা কিসের? কোয়েল হাতের ইশারায় বিলেকে জিজ্ঞাসা করল। ওইটা তো সুমন্দা বানিয়েছিল ফোয়ারা করবে বলে। ওই যে কলসিটা দেখছেন, হ্যাঁ ওটা থেকে তো জল পড়তো, তারপর খারাপ হলে দাদা আর সারায়নি। কথা বলতে বলতে বিলে ওদের বাড়ির মধ্যে নিয়ে এলো। বাড়ির মাঝে বিশাল সাজানো ডাইনিং, দুটো আলাদা ঘর আছে, আর ডাইনিংয়ের পাশে সিঁড়ি ছাদে যাওয়ার। ছাদে একটা ঘর আছে, সেখানে বিলে থাকে, রান্না করে। ডাইনিংয়ে বেশিরভাগই কাচের আসবাবপত্র। ঘরে ঢুকে সুমিত গেল বাথরুমে স্নান করার জন্য। কোয়েল ব্যাগ থেকে নিজের চুড়িদার বার করছে, বিলে খাবার বানাচ্ছে, স্নান করেই খেয়ে নেবে ওরা, বড্ড খিদে পেয়েছে। হঠাৎ দরজায় টোকা পড়ল। কে বিলে? কোয়েল ভাবল বিলে হবে, কিন্তু কোনো সাড়া পেল না। কোয়েল আবার জিজ্ঞাসা করল, কে? এবারেও কোনো সাড়া নেই। কোয়েল ভাবল সুমিতকে ডাকবে, কিন্তু এই তুচ্ছ কারণে সুমিতকে বাথরুম থেকে বের করে আনার মানে হয় না। সে নিজেই দরজা খুলল, কিন্তু কেউ নেই বাইরে। কোয়েল ঘরের বাইরে বেরিয়ে এলো। ডাইনিংটা বেশ অন্ধকার। এই তো ঢোকার আগেও কত আলো ছিল, কি হলো? বিলে? বিলে? সে দুবার বিলেকে ডাকল, কোনো সাড়া নেই। হঠাৎ কান্নার আওয়াজটা আবার শুনল। ধীরে ধীরে ডাইনিং এর মাঝে এলো সে। কোথা থেকে আসছে আওয়াজটা? এটা কি কোনো মোবাইলের রিংটোন? বিলের? সে আবার বিলেকে ডাকল। বিলে? বিলে? কোনো সাড়া পেল না। জোরে হাওয়া দিতে শুরু করেছে। পর্দার বাইরে জানলার পাল্লাগুলো খুলছে আর ধাক্কা খাচ্ছে। কোয়েল জানলার পাল্লাগুলো একটা করে লাগাচ্ছে, তো অন্যগুলো খুলে যাচ্ছে। কি যে হচ্ছে সে বুঝতে পারছে না। পাল্লাগুলো যেন অবাধ্য হয়ে উঠেছে। হঠাৎ বাইরে চোখ গেল কোয়েলের। এত ঘন কালো মেঘ কখন এলো? পুরো জায়গাটায় ভর দুপুরে সন্ধ্যের মতো আঁধার নেমে এসেছে। কান্নার আওয়াজটা এবার আরো জোরে জোরে আসছে। মূর্তিটার দিকে তাকিয়ে শিউরে উঠল কোয়েল। মূর্তিটার কলসি থেকে লাল রক্ত বেরোচ্ছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে রাস্তার সেই পাগলটা। সে যেন কোয়েলকে কিছু বলতে চাইছে। কান্নার আওয়াজটা এবার কান ফাটিয়ে দিচ্ছে। এ যেন কোনো বিশাল যন্ত্রণার কান্না, মৃত্যুর আগের শেষ চিৎকার। কোয়েল থাকতে না পেরে পড়িমড়ি করে নিজের ঘরে গেল। ঘরে ঢুকে সে দরজা লাগিয়ে দিল। তারই আচরণে সুমিত বেশ অবাক। সে চুল আঁচড়াতে আঁচড়াতে জিজ্ঞাসা করল, কি হলো কোয়েল, হাঁপাচ্ছ কেন? বাইরে বাইরে বাইরে? হ্যাঁ, কি হয়েছে বাইরে? সুমিত দরজা খুলে দেখার জন্য বাইরে বেরিয়ে গেল। কি হয়েছে? কই, এখানে তো কিছুই নেই। কোয়েলও বাইরে বের হলো। অবাক কাণ্ড, চারিদিকে কত আলো, ঝড়ও নেই। সে ছুটে বাইরেটা দেখতে গেল। না, কোনো মেঘ নেই, মূর্তিও স্বাভাবিক।
এই কি হয়েছে বলো তো? সুমিত কোয়েলের পাশে এসে জিজ্ঞাসা করল। কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছে না কোয়েল। সে দূর রাস্তা অবধি দেখল, পাগলটাও নেই। কোয়েল কোনো কথা না বলে সোজা বাথরুমে ঢুকে গেল। কোয়েলের এরকম আচরণে সুমিতও অবাক। দুপুরে খাওয়ার সময় কোনো কথা বলেনি কোয়েল। এমনকি কোয়েলকে এতদিন পর কাছে পাবে ভেবে যেই একটু জড়িয়ে ধরতে গেল, কোয়েল ওর ঘুম পাচ্ছে বলে শুয়ে পড়ল। সুমিতের একটু খারাপ লাগলেও বাধা দিল না, বরঞ্চ সে কোয়েলের মাথাটা নিজের বুকের কাছে নিয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিল। মেয়েটা বড্ড নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সুমিত কোয়েলের কপালে একবার ঠোঁট ছুঁয়ে নিজেও ওর পাশে শুয়ে পড়ল। ঘুম ভাঙার পর থেকেই কেমন একটা ঘোরের মধ্যে রয়েছে কোয়েল। যেন দুপুরে যা দেখল সেটা স্বপ্ন ছিল। যদিও সন্ধে থেকে তেমন কিছু হয়নি, হয়তো পুরোটাই ক্লান্তির জন্য, তবুও পাগল বুড়োর মুখটা বারবার মনে আসছিল। প্রথমে টোটোর পিছনে, তারপর আজ দুপুরে একবার ভাবলো বেরিয়ে রাস্তায় বুড়োটাকে খুঁজবে, কিন্তু সুমিত বেরোতে চাইল না। গ্রামের লোকেরা নাকি অন্য কিছু ভেবে দুটো কথা শোনাতে পারে। অগত্যা এই প্রশ্ন কোয়েলের মনে বিধেই রইল। রাত্রে খাবার আগে বাথরুমে একটু স্নান করতে ঢুকলো কোয়েল। বড্ড ম্যাজ ম্যাজ করছে শরীরটা, যদিও পুরোটাই মানসিক বলে মনে হচ্ছে তার। সারা গায়ে ঠান্ডা জলের স্পর্শ মনটা কেমন করে তুলল। হঠাৎ খেয়াল হলো সুমিতের কথা। আজ রাত্রে সুমিত তাকে এভাবেই স্পর্শ করবে। শরীরের সব লোম খাড়া হয়ে উঠল কোয়েলের। নিঃশ্বাস গভীর হয়ে আসছিল। হঠাৎ দরজার পিছনের হুক থেকে তার জামাগুলো মাটিতে পড়ে গেল। কোয়েল সঙ্গে সঙ্গে সেটাকে তুলে আবার রেখে দিল। যাক, ভেজেনি জামাগুলো। কিন্তু 8-9 সেকেন্ড পর ওগুলো আবার পড়ে গেল। কোয়েল আবার তুলে রাখল, এবার ভালোভাবে রাখল যাতে কোনোভাবেই না পড়ে। কিন্তু আবার একই জিনিস হলো। কোয়েলের মনে আগের ভয়টা আবার ফিরে এলো। হঠাৎ যেন চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। একটা চাপা শূন্যতা গ্রাস করছে। সে গা মুছে জামাটা পরে নিল। বেরোনোর আগে বাথরুমের আয়নায় একবার নিজেকে দেখবে বলে যেই তাকালো, আর সামলাতে পারল না নিজেকে। চিৎকার করে বাইরে বেরিয়ে এলো। তার চিৎকার শুনে সুমিত ছুটে এলো। কোয়েল সুমিতকে দেখে ভয়ে আঁকড়ে ধরে। সুমিত কি হয়েছে জিজ্ঞাসা করলে কোয়েল বাথরুমের দিকে ইশারা করে। সুমিত বাথরুমে গেলে কিছুই দেখতে পায় না, সবকিছুই স্বাভাবিক মনে হয়। কোয়েল জানায় যে সে বাথরুমের আয়নাতে রক্ত দেখেছে, অনেক রক্ত। সুমিত আবার যায় বাথরুমে, কিন্তু সেখানে কিছুই নেই। এমনকি কোয়েলকেও দেখায়। সত্যি সেখানে কিন্তু কিছুই নেই। এবার সুমিত বেশ রেগে যায়। এসে থেকে কোয়েল এরকম করছে। কোয়েলকে রীতিমতো জোর করে খাবার টেবিলে নিয়ে যায় সে। খাবার ইচ্ছা একদম না থাকলেও কোয়েল খেয়ে নেয়। যতটা পারে ব্যাপারগুলো সে মন থেকে দূরে সরাতে চায়। রাত্রে কোয়েল বিছানায় শুতে এলেই সুমিতকে কাছে টেনে নেয়। তারপর কোয়েলের গলাটা ধরে কোয়েলের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। কিন্তু কোয়েলের আজ এতটুকু আদরে মন নেই। সুমিত সেটা বুঝতে পেরে শান্তভাবে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। কোয়েল সবটা বলে। দুপুর থেকে সে যা যা দেখেছে বা অনুভব করেছে সব শুনে সুমিত কোয়েলের মাথায় ছোট্ট করে ঠোঁট ছুঁয়ে বলে, তুমি নিশ্চয়ই এখানে আসার আগে ভূতের গল্প পড়েছো, তাই না? এই জায়গাটা এমনি গ্রামের বাইরে। এখানে তোমার অবচেতন মনে সেই গল্পগুলোই ঘুরছে, তাই এসব ভাবছো।
আরে এখানে তো প্রায়ই লোকজন আসে, তারা তো কেউ কোনো দিন কিছু বলেনি। আচ্ছা বলো তো, যদি সেরকম কিছু হতো তাহলে সুমন আমাদের এখানে আসতে বলতো? সুমিতের কথায় কোয়েল একটু ভরসা পেল। আর তাছাড়া আজকের দিনের জন্য অনেক অপেক্ষা করেছে ওরা। কোয়েলও চায় না তার জন্য সবটা নষ্ট হোক। সে সুমিতকে জড়িয়ে ধরে, দুজনে আদরের সমুদ্রে ভাসতে থাকে। ধীরে ধীরে সুমিত কোয়েলের মুখ থেকে গলায় নেমে আসে। কোয়েলের পা সুমিতের পাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। কোয়েলের নিঃশ্বাস গভীর হতে থাকে, কিন্তু সুমিত যেই কোয়েলের গলা থেকে আরেকটু নিচে নামে, হঠাৎ কোয়েল সুমিতের গলা ধরে ওকে শূন্যে তুলে দেয়। সুমিত এই অকস্মাৎ আক্রমণে চমকে ওঠে। সুমিত গলা দিয়ে কোনো আওয়াজ বার করতে পারে না। কোয়েলের চোখে মুখে আক্রোশ, চুল এবড়ো খেবড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে গেছে। চোখের চারপাশে কালো দাগ, নাক বেয়ে রক্ত পড়ছে। আবার তুই একটা মেয়ের জীবন নষ্ট করতে এসেছিস, আবার তুই একটা মেয়েকে শেষ করে দিতে এসেছিস। দেব না, আজ আমি তোকে কিছুতেই বাঁচতে দেব না। সুমিত স্পষ্ট শুনল একটা কর্কশ গলায় কথাগুলো বলছে কোয়েল। সুমিত কোয়েলের হাত ছাড়াতে চাইছে, কিন্তু পারছে না। এত শক্তি কিভাবে এলো কোয়েলের শরীরে? সুমিত কোনো রকম বিছানা অবধি হাত নামিয়ে মোবাইলটা তুলল, আর সেটা ছুঁড়ে মারল কোয়েলের মাথায়। চিৎকার করে কাঁদতে লাগলো কোয়েল। সুমিতকে সে ছুঁড়ে খাটের অপর প্রান্তে ফেলে দিল। যেন সুমিতের ওজন একটা বিস্কুটের মতো। সুমিত জোরে নিঃশ্বাস নিতে থাকলো, কাঁচতে লাগলো গলায় হাত দিয়ে। হঠাৎ সব শান্ত। সুমিত কোনো রকমে উঠে দাঁড়ালো। কোমরে বেশ জোরে লেগেছে। দেখল বিছানায় মাথাটা ধরে বসে আছে কোয়েল। সুমিত ভয়ে ভয়ে কোয়েলের দিকে এগিয়ে গেল। যদিও মেয়েটা এখন স্বাভাবিক মনে হচ্ছে। সুমিত আর একটু কাছে যেতেই কোয়েল পুরো স্বাভাবিক গলায় বলল, উফ, মাথায় কিভাবে ঠোকা লাগলো বলতো? বাহ, কি ব্যথা করছে। সুমিত অবাক হয়ে তাকিয়ে আছে। কোয়েল মাথাটা ধরেই সুমিতের দিকে তাকায়। কি হলো? তুমি নিচে পড়ে গেলে কিভাবে? এই, কি হয়েছে বলো তো? অবাক হয়ে প্রশ্ন করে কোয়েল। সুমিত তখনও কোয়েলের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। ভোর অবধি ওরা আর কেউ ঘুমোতে পারেনি। সুমিতের মুখ থেকে সব শুনে কোয়েল কেঁদেই চলেছে। সে আরেকটু হলে সুমিতকে হয়তো মেরেই ফেলত। সুমিতও ঘুম মেরে বসে আছে। কয়েক ঘন্টা আগে অবধি সে কোয়েলকে অনেক জ্ঞান দিচ্ছিল, কিন্তু আজ সে যা দেখল তারপর আর সন্দেহ নেই, কিছু একটা গোলমাল আছে এই বাড়িতে। কোয়েলের মানসিক সমস্যার কোনো রেকর্ড নেই আগে, আর সুমিতের মতো চেহারার লোককে কোয়েলের মতো রোগা মেয়ের খেলনার মতো তুলে ছুঁড়ে ফেলে দেওয়াটা রীতিমতো অসম্ভব। সুমিত প্রথমেই ঠিক করেছিল সোজা স্টেশনে গিয়ে ট্রেন ধরবে, কিন্তু কোয়েল পাগলা বুড়োর সাথে দেখা না করে যাবে না। কেন জানে না, এসবের সাথে ওই বুড়োর কিছু না কিছু মিল সে পাচ্ছেই। সুমিত সকালে ফোন করে চিরনকে ডাকল। তারপর ব্যাগ বার করে বিলেকে টাকা মিটিয়ে টোটোতে উঠে বসল। ওদের আজকের দিনটাও থাকার কথা ছিল, তাই বিলে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে ওরা এড়িয়ে গেল। এইসব জিনিস সবাইকে বলা উচিত না, হাওয়ার থেকেও দ্রুত এলাকায় রুটে যাবে। ওর বন্ধুর ব্যবসার ক্ষতি হবে। পরে কলকাতায় ফিরে সুমনকে ওর রিসোর্টের ব্যাপারে জানানো যাবে। টোটোতে উঠে সুমিত চিরনকে একমাত্র সবটা বলল।
না বললে উপায় নেই, কারণ ওর সাহায্য নিয়েই বুড়োটাকে খুঁজতে হবে। হ্যাঁ, তাই নাকি? কিন্তু দাদা, এর আগে তো আমাকে এরকম কথা কেউ বলেনি। এই কলকাতা বা বর্ধমান থেকে কেউ এলো তো সুমনদা আমাকে বলতো টোটোর জন্য। অবশ্য বেশিরভাগই তো সকালে এসে বিকেলে কাজ মিটিয়ে চলে যায়। তবে একটা কথা মনে পড়ছে, মাস 3 আগে দুজন রাতে ছিল, বুঝলেন তো। কদিন সকালে সেই দিদি খুব অসুস্থ হয়ে গিয়েছিল। তা আমি ভাবলাম হয়তো রাতে ঘুম টুম হয়নি। এখন মনে হচ্ছে আপনাদের মতোই কিছু কেস হবে। চিরনের কথায় সুমিত ও কোয়েল একে অপরের দিকে তাকায়। চিরন কথাগুলো সত্যি শুনিয়ে শুনিয়ে বলে নাকি এমনি বলে ফেলে, সেটা সুমিত দুদিনেও বুঝতে পারল না। তবে এদিকে রিসোর্টটা যে শুধু অবিবাহিত ছেলেমেয়েরাই ব্যবহার করে সেটা বেশ বুঝতে পারল। হঠাৎ কিছু একটা দেখে কোয়েল চিৎকার করে প্রায় চলন্ত টোটো থেকেই লাফিয়ে নেমে পড়ল। একটা বন্ধ দোকানের সামনে বসে আছে পাগলা বুড়োটা। কোয়েল গিয়ে তার সামনে দাঁড়াতেই বুড়োটা খিলখিলিয়ে হেসে উঠল। আমি জানতাম তুই আসবি মা, আমি জানতাম তুই আসবি। কোয়েল ঠিক কি বলবে বুঝে উঠতে পারল না। সে সুমিতকে ইশারায় একটা বিস্কুটের প্যাকেট দিতে বলল। সুমিতের ব্যাগে কয়েকটা বিস্কুটের প্যাকেট ছিল, তাই থেকে একটা দিল। প্যাকেটটা নিয়ে বুড়ো আবার বলে উঠল, এই সেই মমতা, মায়ের সেই মমতা। প্যাকেটটা নিয়েই উঠে দাঁড়ালো বুড়ো। একই কথা বলতে বলতে হাঁটা লাগালো। বুড়ো চলে যাচ্ছে দেখে কোয়েল একবার ডাক দিল, দাদু শুনুন, আপনি কি কাল দুপুরে আমাদের ওখানে গিয়েছিলেন দাদু? লালন খেপা দাঁড়িয়ে যায়, কোয়েলের দিকে ঘোরে। চোখে চাপা আক্রোশ, মুখ দিয়ে লাল পড়ছে। আজ রাতে তুই ভয় পাবি না একদম মা। আজ অসুর বিনাশ হবে, আজ অসুর বিনাশ হবে। মারে মারে, আজ আজ ভয় পাস না, আজ ভয় পাস না। কথাগুলো বলে ভয় পাবি না। হো হো করে হাসতে হাসতে চলে গেল। সুমিত ও কোয়েল কিছুই বুঝতে পারল না। তারা চিরনকে খুঁজছিল। পাশের গলি থেকে চিরন একটা বিড়ির প্যাকেট নিয়ে ফিরল, কিন্তু মুখে চিন্তা। বলল, দাদা, একটা কেস হয়েছে বুঝলেন তো। বোলপুরে ট্রেনে মাথার উপরে তার ছিঁড়ে গেছে। বিকেলে আগা তো ঠিক হবে বলে মনে হচ্ছে না। আপনারা একটা কাজ করুন তো, রিসর্টে ফিরে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিন। বিকেলে আমি এসে নিয়ে যাবো। আর নাহলে দিদিকে নিয়ে সারাদিন আপনি কোথায় বসে থাকবেন বলুন দেখি। সুমিত ও কোয়েল একে অপরের দিকে তাকায়। ওই রিসোর্টে ফিরে যাওয়ার ইচ্ছা একদম নেই ওদের, আবার উপায়ও নেই। ওরা ফিরেই গেল। চিরন বলল, আমি লাইন ঠিক হওয়া খবর পেলেই চলে আসবো কিন্তু। চিরন ছেলেটাকে সুমিতের একটু শিক্ষিত মনে হলো। এদিকে সমস্যা হলো, রিসোর্ট ছেড়ে দেওয়াতে বিলে অন্য কাউকে রিসোর্ট বুক করে দিয়েছে, যদিও তাদের আসতে বিকেল হয়ে যাবে। সুমিত খাবারের ব্যাপারে কথা বলে ঘরে এসে দেখে কোয়েল খুব চিন্তিত। কি হলো, কি ভাবছো তুমি? আচ্ছা, ওই বুড়ো দাদুটা আজ রাতের কথা বললো কেন? কি হবে আজ রাতে? কি আবার হবে? কিচ্ছু হবে না। আমরা রাতে কলকাতা ফিরবো, এর বেশি কিচ্ছু হবে না। কারণ যাও তো, একটু ফ্রেশ হয়ে নাও। বিলে জলখাবার তৈরি করেছে। সুমিত রীতিমতো জোর করে কোয়েলকে বাথরুমে পাঠালো। এরপর সারাদিনে নতুন করে আর কিছু হয়নি, শান্তিতেই সবটা কাটছিল। কিন্তু খাবার পর বাগানে ঘোরার সময় কোয়েলের পা বাজেভাবে মচকে গেল। কোয়েল তাকিয়ে দেখে তার জুতোর হিল ভেঙে গেছে, যদিও রাস্তা একদম সমান। সুমিত কোয়েলকে ঘরে নিয়ে আসে। যন্ত্রণায় ছটফট করছে সে। এদিকে বিলে এসে খবর দেয় চিরন এসে গেছে। সুমিত ছুটে চিরনের কাছে গিয়ে বলে কোনো স্প্রে বা ওষুধ আনতে। কোয়েলের এই অবস্থায় হেঁটে যাওয়া অসম্ভব।
চিরন জানায় ওষুধের দোকান আছে সেই শান্তিনিকেতন ঢুকতে, এই গ্রামে নেই। সুমিত চিরনকে একটা 500 টাকার নোট দিয়ে অনুরোধ করল, ওষুধ না আনলে কোয়েলকে নিয়ে যাওয়া যাবে না কোনোভাবেই। এদিকে আজ রাতে সে কিছুতেই এখানে থাকতে পারবে না। সুমিত ঘরে এসে দেখল কোয়েল পা ধরে বসে আছে। সুমিত কোয়েলের পায়ে বরফ লাগাতে থাকে, কিন্তু তাতেও আরাম হয় না। এসব আমায় আটকানোর জন্য সুমিত, তুমি যতই চেষ্টা করো আমার আর চাওয়া হবে না। কোয়েল শান্ত গলায় বলে। সুমিত তাকায় কোয়েলের দিকে, চোখ ফুলে গেছে যন্ত্রণায়। কোয়েল আরো বলল, নতুন জুতো, হিল ভাঙার প্রশ্নই নেই, তাও ভাঙলো। জানি না আজ রাতে আমার জন্য কি অপেক্ষা করছে। কোয়েলের চোখের কোণ দিয়ে জলের রেখা নেমে আসে। সুমিত কোয়েলকে কাছে টেনে নেয়। প্রায় সন্ধে নেমে গেছে, তাও চিরনের দেখা নেই। এদিকে বিলে বারবার অনুরোধ করছে তাদের ঘর ছেড়ে দেওয়ার জন্য। বাধ্য হয়ে সুমিত সুমনকে ফোন করে সব জানালো, তার সাথে বিলেকে বোঝানোর জন্য বলল। সুমন সব শুনে মনে হলো না ব্যাপারটাকে তেমন পাত্তা দিল, শুধু জানালো সে বিলেকে বলবে যাতে ওদের একটা ঘর ছেড়ে দেয়, কারণ যারা আসবে তারা সবাই লোকাল ছেলে, ছাদে জন্মদিন পালন করবে। ঘরে এসে সুমিত অনেকবার চিরনকে ফোন করেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, সুমিতের ফোন থেকে চিরনের ফোনে ফোনই যাচ্ছে না। কোয়েলের ফোনেও তাই। সুমিত লক্ষ্য করেছে কোয়েল কেমন থ মেরে গেছে। বিলে জানায় সে চা ডাইনিং টেবিলে দিয়ে দিয়েছে। সুমিত আর কোয়েলকে যাওয়ার জন্য জোর করে না, সে নিজেই ওদের চা আনতে ডাইনিংয়ে যায়। তখনই দেখে মেন গেটে একটা বড় গাড়ির আলো। বিলে গাড়ি দেখে ছুটে যায়। সুমিত বুঝতে পারে এরাই আজকের গেস্ট। দলে 4টে ছেলে, সবার বয়সী ওদের মতো। তারা সুমিতকে দেখে ইশারায় সম্বোধন করে। সুমিতও মুচকি হাসে। ছেলেগুলো বেশ বড়লোক ঘরের ছেলে। সোজা ছাদে উঠে গেল। বোঝা গেল এরা এখানে প্রায়ই আসে। সুমিত ঘরে এসে কোয়েলকে চা দিল। কোয়েল একটাও কথা বলছে না। সুমিত কোয়েলকে ছেলেগুলোর আসার কথা জানালে সাথে সাথেই কোয়েলের মুখ কেমন একটা হয়ে গেল। কি হলো, তুমি চুপ মেরে গেলে কেন? কিছু না বলে কোয়েল চাদরটা গায়ে টেনে নেয়, যেন সে নিজেকে লুকাতে চাইছে। কি হয়েছে কোয়েল, শরীর খারাপ করছে তোমার? সুমিত কোয়েলের কাছে আসে, কিন্তু সুমিতকে ছুঁতে দেয় না কোয়েল। সুমিত লক্ষ্য করে কোয়েলের এলোমেলো চুলগুলো মুখটাকে প্রায় ঢেকে দিয়েছে। কি হলো কোয়েলের? কেন যে ওরা এখানে আসতে গেল? সুমিত একবার উঠে ছাদে গেল। ওখানে মোবাইলে নেটওয়ার্ক এলে একবার চিরনকে ফোন করবে। কোয়েলকে এখানে ফেলে রাখা খুব সমস্যার। ওষুধ না পেলেও যেতেই হবে আজ। সেরকম হলে বোলপুরে কোথাও থেকে যাবে। ছাদে এসে সুমিত দেখল রীতিমতো মদের আসর বসিয়েছে ছেলেগুলো। সুমিত সেদিকে না তাকিয়ে ফোনে চেষ্টা করল, কিন্তু পেল না। সে নিচে নেমে গেল। নিচে এসে দেখে কোয়েল ধীর পায়ে হাঁটছে। কোয়েলের মুখ ওর চুলে ঢাকা। সুমিত কোয়েলের কাছে যেতেই সিঁড়ি দিয়ে কারোর নামার শব্দ পাওয়া গেল। হ্যাঁ, গাড়ি থেকে বাকি বোতলগুলো আনছি, দাঁড়া বলে ছেলেটা নেমে এসে আবার হাসল সুমিতের দিকে তাকিয়ে। কিন্তু কোয়েল ওকে দেখেই ভয়ে ছিটকে সরে গেল। কেন সুমিত আমায় মেরে ফেলবে। সুমিত আমার খুব কষ্ট দেবে, খুব। সুমিত কেন
ছটফট করতে লাগলো কোয়েল। এরকম আচরণে বেশ বিব্রত হয়ে উঠল সুমিত। সে কোয়েলকে জাপটে ধরে রেখেছে। ছেলেটা অবাক হয়ে জিজ্ঞাসা করল, কোনো সমস্যা ভাই? না না, কিছু না কিছু না। সুমিত হেসে কথাটা বলে। ছেলেটা কোয়েলের আচরণে হয়তো ওকে পাগল ভাবল। তাচ্ছিল্যের হাসি হেসে বেরিয়ে গেল। ছেলেটা বেরিয়ে গেলে কোয়েল ছুটতে ঘরে গেল। এক কোণে পা গুটিয়ে জড়সড় হয়ে বসে পড়ল। সুমিত ছুটে গেল কোয়েলের কাছে। কোয়েল, কেন এরকম করছো? কি হয়েছে তোমার? কোয়েল কাঁদতে শুরু করে। সুমিত কি করবে বুঝতে না পেরে যেই কোয়েলকে জড়িয়ে ধরতে যায়, অমনি এক ধাক্কায় সে সুমিতকে দূরে ঠেলে ফেলে দেয়। সুমিত সোজা দরজায় ধাক্কা খায়। সে কোয়েলের দিকে যখন ঘোরে, সামনের দৃশ্য দেখে রীতিমতো আঁতকে ওঠে। কোয়েল শূন্যে ভাসছে, তার দুই হাত দুদিকে মেলা, চুল চারিদিকে ছড়িয়ে আছে, খুব কাঁদছে। সুমিত রীতিমতো ভয় পেয়ে যায়। গোটা ঘরে আলো নিভে যায়। বাইরের আলোর সামান্য ছটা এসে পড়ছে ঘরে। ভাসমান কোয়েলের শরীরটা এক নিমেষে সুমিতের দিকে এগিয়ে আসে। তারপর সুমিতের গলা চেপে ধরে। ওদের এখান থেকে চলে যেতে বল, ওরা জানোয়ার, ওরা পিশাচ, ওরা এখানে থাকবে না। ওদের এখান থেকে যেতে বল। ওদের এখান থেকে না তাড়ালে এই মেয়েকে আমি মেরে ফেলবো। এই মেয়ে কাল সূর্যের আলো দেখবে না। কথাটা বলেই কোয়েলের শরীরটা আবার হাওয়াতে ভেসে উঠল, আর তার সাথে জোর কান্নার আওয়াজ। হঠাৎ কোয়েলের শরীরটা শূন্য থেকে এসে সুমিতের কোলে পড়ল, আর সাথে সাথে যন্ত্রণায় কোকিয়ে উঠল কোয়েল। সুমিত ওকে তুলে বিছানায় শুইয়ে দিল। হাঁসফাঁস করছে কোয়েল, জ্বরে গা পুড়ে যাচ্ছে। এই কোন জ্বালায় পড়ল সুমিত? কি হচ্ছে তার সাথে? সব ফোন বন্ধ, কাউকে যোগাযোগও করা যাবে না। আর কি করবে এখন সে? তবে কি ও ছেলেগুলোকে চলে যেতে বলবে? ওরা কি মেনে নেবে? কি ব্যাখ্যা দেবে ও ছেলেগুলোকে? সুমিত ছাদে উঠে এলো। পুরো ঘামে স্নান করে গেছে সে। ছেলেগুলো তাকে দেখে নিজেদের মধ্যে হাসছে। একটু আগের নিচের ঘটনাটা মনে হয় সবাই শুনেছে। বলছি দাদা, খুব অসুবিধা না হলে আপনারা আজ পার্টিটা না করে যদি কাল করেন, মানে যদি আজ আপনারা এখান থেকে চলে যান তো আমাদের একটু সুবিধা হয়। সুমিত কথাটা বলেই বুঝল জিনিসটা খুব খারাপ হতে চলেছে। মানে আমরা চলে যাব কেন? এমনি মানে আপনারা নেশা করছেন, হইহুল্লোড় করছেন, আমাদের একটু অসুবিধা হচ্ছে আর কি। টাকার ব্যাপারটা আমি দেখে নেব। কি আর কি হচ্ছে? আমরা ছাদে নেশা করছি আর তোমার নিচে অসুবিধা হচ্ছে। সুমিত কি বলবে কিচ্ছু বুঝতে পারল না। আসলে দাদার হানিমুনে কষ্ট হচ্ছে, তো লাগলে বলো, আমরা না টিপস দিয়ে দেবো। হ্যাঁ, কথাটা শুনে বাকি ছেলেগুলোও হাসতে শুরু করলো। সুমিত চুপ করে থাকে। প্রথমজন আবার বলে, দাদা, ও দাদা, আপনি ঠিক কি বললেন বুঝলাম না। আমরা কোথাও যাব না, এখানে আছি, সারা রাত মস্তি করব, সকালে যাব। আপনি নিজের ঘরে যান, বেকারদের মাথা গরম করে দিচ্ছেন। সুমিত আর কোনো উত্তর না দিয়ে নিচে আসে। সে তাকিয়ে দেখে ছাদের ঘর থেকে বিলে সব দেখছে। সুমিতকে দেখেই আবার ঘরে ঢুকে পড়ে। ছেলেগুলো রীতিমতো হাসাহাসি করছে। সুমিত ধীরে ধীরে নিচে নেমে আসে। কি করবে এখনো? নিচে এসে দেখে ডাইনিংয়ে কোয়েল আপন মনে ঘুরে বেড়াচ্ছে। সুমিত ওর কাছে যেতেই সিঁড়িতে আবার শব্দ শুনতে পেল। ছেলেগুলো নিচে নামছে। একজন বিলেকে উল্লেখ করে বলল,
এই খেতে দিবি আয় দিলে অনেকক্ষণ শুধু জল টেনেছি। ছেলেগুলো নেমে আসতেই কোয়েলের মুখের ভাব ফ্যাকাশে হয়ে গেল। সে সুমিতের পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। ছেলেগুলো কোয়েলকে দেখে নিজেদের মধ্যে কিছু একটা ইশারা করল। সুমিত কোয়েলকে হাত ধরে ঘরে নিয়ে যেতে গেল, কিন্তু এক চুলও নড়াতে পারল না। কোয়েল এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেগুলোর দিকে, ভয় কাঁপছে। ছেলেগুলো আর চোখে কোয়েলকে দেখছে। সুমিত আর একবার কোয়েলকে টান মারতেই কোয়েল চিৎকার করে উঠল, ওদেরকে এখান থেকে যেতে বল সুমিত, ওরা খারাপ, ওরা জানোয়ার সবাই। সুমিত এই অবস্থায় কি করবে ঠিক বুঝে উঠতে পারল না। ছেলেগুলো মনে হচ্ছে শেষ কথাটা বেশ গায়ে লাগিয়েছে। কি করছো তুমি কোয়েল? চলো ঘরে চলো। না, যাব না। আবার চিৎকার করে ওঠে কোয়েল, ওরা জবাকে মেরেছে, ওরা জবাকে যন্ত্রণা দিয়ে মেরেছে সুমিত, ওদের এখান থেকে যেতে বল, ওদের যেতে বল। ছেলেগুলো কোয়েলের কথা শুনে চেয়ার ছেড়ে উঠল। সুমিত ওদের দেখে পরিস্থিতি ঠান্ডা করতে লাগলো। দাদা কিছু মনে করবে না, হ্যাঁ মানে ওর একটু শরীরটা খারাপ তো, ভুলভাল বকছে। ও যাওয়ার ব্যাপারে কিভাবে জানলো? প্রথম ছেলেটা এগিয়ে এলো। কে তোমরা? কোয়েল আরো 2 পা পিছিয়ে গেল। সে অঝরে কাঁদছে। সুমিত, সে যে জবাকে খুন করেছে, এরা সবাই খুন করেছে, এরা জবাকে একের পর এক সবাই ধর্ষণ করে খুন করেছে। কি আজে বাজে বকছো তুমি কোয়েল, চুপ করো। সুমিত কোয়েলকে চাপটে ধরে। বাকি ছেলেগুলো এগিয়ে আসে। দুজন সুমিতকে ধরে কোয়েলের থেকে আলাদা করে। কি করছেন আপনারা? ছেড়ে দিন। সুমিত ছটফট করতে থাকে। বিলেকেও ডাকতে থাকে, কিন্তু বিলে ভয়ে সিঁড়ি থেকে নামছে না। প্রথম লোকটা কোয়েলের কাছে এগিয়ে যায়। এ জবার ব্যাপারে কি করে জানলো? দাদা ও ভুল বকছে, ও কোনো জবাকে চেনে না। আমরা কালই এসেছি কলকাতা থেকে, চলে যাবো এক্ষুনি। প্লিজ চুপ, প্লিজ শুনুন আমার কথাটা। সুমিত মিনতি করে, ব্যাপার অন্য কিছু। প্রথম লোকটি কোয়েলের আরো কাছে এগিয়ে গেলে কোয়েল এক কোণে জড়সড় হয়ে বসে পড়ে, চিৎকার করতে থাকে। সুমিত, জবাকে মেরেছে, একে সরে যেতে বল, সুমিত, একে সরে যেতে বল। হ্যাঁ মেরেছি, আমরাই মেরেছি জবাকে, কিন্তু এ কি করে জানলো? কে হয় জবার? আমি বলছি তো কেউ হয় না। আপনাদের ভুল হচ্ছে কোথাও, দেখুন। ভুল হচ্ছে না। শালা 1 বছর আগে কাকপক্ষীয় ব্যাপারটা টের পায়নি, এ কি করে জানলো? জবা এখানে বাগানে জল দিতে আসতো, যা চাবুক শরীর ছিল না, তার উপর পুরো টাটকা। এখন জন্মদিনে কোনো জিনিস আমি নেব বললে সেটা না নিয়ে তো ছাড়বো না। আর জবার শরীর না পেলে সেদিন আমি রাতে ঘুমোতেই পারতাম না, তাই তুলে আনলাম ওকে। এই যে ঘরে তোরা আছিস, ওই বিছানা প্রথমে ওকে খেলাম, তারপর ওকে বাথরুমে জোর করে নিয়ে গিয়ে স্নান করিয়ে আবার খেলাম। বাথরুমের আয়নাতে সেই খাওয়ার ভিডিও করলাম, তারপর বাকিরা ধীরে ধীরে প্রসাদ পেল। গ্রামের মেয়ে ছেড়ে তো দেওয়া যায় না,
তাই ওর মাথা থেতলে মেরে ফেললাম। খুব চিৎকার করছিল বাবা, খুব মানে বড্ড কষ্ট হয়েছিল মেয়েটার, কিন্তু ওর ওই কষ্টটাই তো আমার পুরুষত্ব নাকি? হ্যাঁ। কথাগুলো বলেই হাসতে লাগলো লোকটা, সাথে বাকি তিনজনও। সুমিত শুনে হতবাক, কি নৃশংস এরা। কিন্তু এসব জানলো কি করে? হ্যাঁ সালা, এত লুকিয়ে রাখলাম ব্যাপারটা। প্রথম লোকটা কোয়েলের কাছে গিয়ে কথাটা বলে। পাশ থেকে আর একজন বলে, এই দুটোকে একইভাবে উড়িয়ে দে না ভাই, তাহলেই তো হলো। সে তো হবে, কিন্তু এই মাগিটাও তো কম ডবকা না। এমনি এমনি মেরে দেবো নাকি তোরা প্রসাদ নিবি? লোকটার এই কথাটা আর সুমিত সহ্য করতে পারল না। কোয়েল রীতিমতো আতঙ্কে কাঁপছে। সুমিত ডান দিকের লোকটাকে হাতের ঝটকায় পাশে ঠেলে দিল আর পা দিয়ে পিছনের লোকটার হাঁটুতে এক লাথি মারল। লোকটা হাঁটু ধরে ছটফট করতে লাগলো। এরা কেউ জানে না সুমিত NIA অফিসার। আত্মরক্ষার কায়দা তার বেশ জানা আছে। সে নিজের শরীরটাকে শূন্যে ফেলে প্রথম লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর কোয়েলকে নিয়ে দৌড় লাগালো। চলো এদিকে এসো। কিন্তু কোয়েলের পায়ে ব্যথা, সে হাঁটতেই পারছে না। অগত্যা ছেলেগুলো এসে আবার ধরে ফেলল সুমিতকে। একজন এসে সুমিতের মাথার পিছনে আঘাত করল। সুমিতের হাত কোয়েলের হাত থেকে ছেড়ে যায়। সুমিত মাথা ধরে বসে পড়ে। আর একজন কোয়েলকে ঠেলে বাগানে ফেলল। প্রথম লোকটা ধীরে ধীরে এগিয়ে গেল কোয়েলের দিকে। কোয়েল পিছিয়ে যেতে যেতে সেই মূর্তিতে ধাক্কা খেল। একদম ঠিক জায়গা, এখানেই তো জবাকে পুঁতে দিয়েছিলাম মেরে, কেউ জানে না। তোদের ওইখানেই পুঁতে দেবো। যেই প্রথম লোকটা কোয়েলের গায়ে হাত দিতে যাবে, অমনি কোয়েল হঠাৎ নিজের জড়তা কাটিয়ে হুঙ্কার দিয়ে উঠল। লোকটার গলা ধরে সে শূন্যে তুলে দিল। এরকম অবস্থা দেখে বাকিরা রীতিমতো চমকে গেল। কর্কশ গলায় কোয়েল বলে উঠল, কি ভাবিস তুই? পুরুষ? নিজেকে পুরুষ ভাবিস? অসহায় মেয়েদের শরীর খাবলে খাবলে তুলে নিজেকে পুরুষ ভাবিস? দেখ দেখ আজ তুই কোথায়, দেখ দেখ তুই কেমন ছটফট করছিস, দেখ দেখ। সুমিত নিজের চোখে যা দেখছে বিশ্বাস করতে পারছে না। কোয়েলের মুখ বড় ভয়ঙ্কর, শরীর যেন অমানুষের। উঠে দাঁড়িয়েছে সে, আর লোকটাকে গলা ধরে শূন্যে ভাসিয়ে রেখেছে। বাকিরা ব্যাপারটা দেখে হতবাক। হঠাৎ গেটে আলো পড়তেই বাকি দুজন দৌড় লাগালো পাঁচিলের দিকে। সুমিত ঘোলাটে চোখে দেখল একটা টোটো ঢুকছে। কেউ একজন ছুটে আসছে ওর দিকে। কে ওটা? চিরন। দাদা কি হলো? কি হয়েছে দাদা? কি হলো? পরদিন পুলিশ এসে ওই মূর্তির নিচ থেকে একটা কঙ্কাল খুঁজে পায়। ঠিক সময় এসে চিরন কোয়েলকে হুঁশে ফিরিয়ে আনে। তাই প্রথম লোকটা মরতে মরতে বাঁচে, যদিও অজ্ঞান হয়ে পড়েছিল। আর একজনের পা ঘরের ভেতরেই সুমিত ভেঙে দিয়েছিল, তাকেও পুলিশ গ্রেফতার করে। সুমিত নিজের পরিচয় দিয়ে পুলিশকে যতটা সম্ভব সাহায্য করে। বিলেকেও পুলিশ ছাদ থেকে পাকড়াও করে, কারণ 1 বছর আগের ঘটনা সে নিজের চোখে দেখে গোপন করে গিয়েছিল। আশা করা যায় বাকি দুজনকেও পুলিশ ধরে ফেলবে। সুমন সকালে সব জেনেই কলকাতা থেকে এসে পড়েছে। চিরন এখন টোটো চালাচ্ছে। তার টোটোতে এখন স্টেশনের পথে সুমিত ও কোয়েল দুজন দুজনের হাত ধরে বসে। সেদিন রাত্রে লালন খ্যাপা আপন মনেই কাকে যেন বলছিল, শান্তি পেলি মা? শান্তি পেলি?
জানিস, তুই যেমন আমায় রোজ সকালে পরোটা খেতে দিতিস, এই মেয়েটাও আমায় খেতে দিয়েছিল। মারে, তুই এখন ভালো থাক মা, আর এই দুনিয়াতে ফিরিস না এই দুনিয়াতে মা। মারে, এই যন্ত্রণার কোপ তোকে আর পেতে হবে না মা, এই যন্ত্রণার কোপ তোকে আর পেতে হবে না। এই গল্পে তো গুনেগাররা খুব তাড়াতাড়ি শাস্তি পেল, জবার ভূত শাস্তি দিল ওদের। কিন্তু আমাদের চারপাশে যে শত শত জবাদের ভূতেরা রয়েছে, তারা কি শাস্তি দিচ্ছে তাদের গুনেগারদের, নাকি ল অফ কর্মার পথ চেয়ে বসে তারা? আর প্রাণে বেঁচে যাচ্ছে যে জবারা বেঁচে থেকে প্রতিদিন মরছে একবার করে, তাদের বুকেই বা কতটা সাহস লড়বার? আমরা কতটা পাশে থাকছি তাদের? আচ্ছা, এই বিকৃত কামের কি কোনো প্রতিকার নেই? আজ গল্প পাঠে ছিলাম আমি তমাল। বিভিন্ন চরিত্রে আমার সঙ্গে অভিনয় করেছে সায়ক, সায়নী, রণদীপ, দেবদত্ত ও প্রান্ত। আবহ ও শব্দ সংযোজনে সায়ক, পোস্টার ডিজাইনিংয়ে কভারম্যান অভিব্রত। শুনছিলেন রজত সাহার কাহিনী শোধ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।